এইরকম একটা চার্ট দিতে পারে পরীক্ষায়, দেখ কনসেন্ট্রেশন আর টাইম গ্রাফ, মাল্টিপলস অফ এলিমিনেশন হাফ লাইফ। ইয়েস, এরকম গ্রাফ যদি দেয় কি বলবি, যে ইট ইজ এ গ্রাফ অফ স্টেডি স্টেট কনসেন্ট্রেশন। লিখে নে এগুলো, এই 4, 5টা 10টা আছে, এই কটাই দেবে পরীক্ষায়। ওকে, এটা কি বলবি, কেন দেখ স্টেডি স্টেট, কেন দেখ প্রথমে বাড়ছে কনসেন্ট্রেশন, তারপর একটা স্টেডি স্টেটে এলো। হ্যাঁ হ্যাঁ একদম রানিং, একদম রানিং। আমি আসছি, দাঁড়াও, আমি চালিয়ে দেখলাম, এটা খুব কাজের কাজ হলো। আর সে ওইখানে গিয়ে দেখানোটাও মুশকিল সব সময়। তাই তো আমি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এইবারে দেখো এটা হচ্ছে স্টেডি স্টেট, তাই তো? এখানে দেখো স্টেডি, এখানে কোশ্চেনটা কি হবে, আচ্ছা এখানে লিখে রাখ কোশ্চেনটা কি হবে, যে হাউ মেনি হাফ লাইফস আর নিডেড টু রিচ স্টেডি স্টেট, হাউ মেনি হাফ লাইফস আর নিডেড টু রিচ স্টেডি স্টেট কনসেন্ট্রেশন। ভেরি গুড, 5 হাফ লাইফস। আচ্ছা দেখ কটা হাফ লাইফ দরকার স্টেডি স্টেট করতে, 5টা। দেখ এই যে দেখাচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তো 5 or 6। ওকে, এটাই কোশ্চেন। তাহলে কি বলবে, কার্ভ শোয়িং কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ উইথ রেসপেক্ট টু টাইম। কি কার্ভ হবে, কার্ভ শোয়িং কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ উইথ রেসপেক্ট টু টাইম। হাউ মেনি হাফ লাইফ, 5 to 6। সো দিস ইজ এ গ্রাফ অফ স্টেডি স্টেট কনসেন্ট্রেশন। আচ্ছা এখানে কি কি কোশ্চেন হতে পারে, হোয়াট ইজ দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ, কি হবে, হ্যাঁ ইন্টারভেনাস কেন হবে, ওরাল রুট। এই দেখ ইন্টারভেনাস হলে তো এইভাবে নামবে, কনসেন্ট্রেশন দেখ কনসেন্ট্রেশনটা বাড়ছে আস্তে আস্তে, তাই না? হোয়াট ইজ হাফ লাইফ কোশ্চেন আসবে, what are the types of half life, what are the types of half life, half life কত রকম, half life 3 রকমের হয়, 3 types of half life. One is plasma half life, one is elimination half life, and one is biological effect half life. বই থেকে পড়বি। One is plasma half life, one is elimination half life, and one is biological effect half life. ঠিক আছে, আচ্ছা এবার দেখ নেক্সট কার্ভ দুটো দেখ, এরকম একটা দেবে, ছবিগুলো এখানে, এইটা একটা দেবে, এটা একটা দেবে। ওকে, দেখ এই এটা কি আর বিটা কি, এটা কোশ্চেন হবে। দেখ নিচেও আছে এ আর বি, এ হচ্ছে ফেজ অফ অ্যাবজর্পশন আর বি হচ্ছে ফেজ অফ এলিমিনেশন। এ হচ্ছে ফেজ অফ অ্যাবজর্পশন and B হচ্ছে ফেজ অফ এলিমিনেশন। এবার দেখ কোশ্চেন হবে, শো মি দ্য সি ম্যাক্স। সি ম্যাক্স কোথায় আছে দেখাও, এই দেখ সি ম্যাক্স। সি ম্যাক্স কি, সি ম্যাক্স কি, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাচিভড, দ্যাট ইজ সি ম্যাক্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন হবে, শো মি দ্য টি ম্যাক্স। টি ম্যাক্স কোথায়, হ্যাঁ এই হচ্ছে টি ম্যাক্স, অর্থাৎ টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, দ্যাট ইজ টি ম্যাক্স। সো সি ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাচিভড ইন প্লাজমা, ডিটারমাইন্স এফেক্টিভনেস অর টক্সিসিটি, রাইট? এন্ড টি ম্যাক্স হচ্ছে টাইম রিকোয়ার্ড টু রিচ সি ম্যাক্স, ডিটারমাইন্স অনসেট অফ পিক অ্যাকশন, determines onset of peak action. Clear? আচ্ছা হয়েছে, এবার দেখ এইটা কি, এটা কি, দেখ এটা হচ্ছে ডিজায়ার্ড রেসপন্স আর এটা হচ্ছে অ্যাডভার্স রেসপন্স। তাহলে এইটা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো, হলো? এটা কি, থেরাপিউটিক উইন্ডো।
ঠিক আছে, দেখ এর উপর গেলে অ্যাডভার্স রিঅ্যাকশন হবে, আর এখানে থেরাপিউটিক ডিজায়ার্ড এফেক্ট, তাহলে এই জায়গাটা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো। তাহলে একটা ড্রাগ যদি সেফ হয়, সেফ ড্রাগ মিন্স, থ্যাংক ইউ, সেফ ড্রাগস মিন্স ইট হ্যাজ এ লার্জ থেরাপিউটিক উইন্ডো, লাইক প্যারাসিটামল। ওকে, নেম এ ড্রাগ which has a very narrow therapeutic window. Lithium or amitriptyline, right? TCA, amitriptyline, digoxin, these have very narrow therapeutic window. তার মানে এদের উইন্ডোটা খুব ন্যারো, একটু এদিক ওদিক কনসেন্ট্রেশন হলে টক্সিসিটি হয়ে যাবে, রাইট? সো কোশ্চেন কি হবে? ডিফাইন থেরাপিউটিক উইন্ডো এন্ড থেরাপিউটিক ইন্ডেক্স। এখান থেকে এই কোশ্চেনটা হবে, ডিফাইন থেরাপিউটিক উইন্ডো এন্ড থেরাপিউটিক ইন্ডেক্স। এইবার এটা খুব ইম্পর্টেন্ট, এই ছবিটা নিশ্চয়ই বইতে দেখেছিস। না, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার না, এইটা হচ্ছে বেসিক ভুল, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এটা স্টুডেন্টদের দিলেই তারা বলে একটা ফার্স্ট অর্ডার একটা সেকেন্ড অর্ডার, না এটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার নয়, এটা হচ্ছে ওয়ান কম্পার্টমেন্ট মডেল আর মাল্টি কম্পার্টমেন্ট মডেল। আসছি আমি, ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ডেন্ট। ওকে, এটা প্লিজ draw this, very important, and don't confuse it with first order and second order. এগুলো ক্যালের পার্ট নয়, ঠিক আছে তো, কিন্তু আমি প্রথমে বলছি কেন না, এই কার্ভ গুলো দেয় পরীক্ষা, চার্ট নিয়ে আলোচনা হচ্ছে, একবারে ডিসকাশনটা করে নে, হয়েছে? আচ্ছা বলতো এটা কোন রুটের, আইভি না ওরাল? আইভি রুটে। কেন? ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাচিভড এট দা জিরো টাইম, তাই তো, প্রথমে ইনজেক্ট করেছি ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, সো বোথ আর আইভি রুট। ওকে, এবার দেখ আইভি রুটে আমরা জানি কনসেন্ট্রেশন আস্তে 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 পড়ে যাবে, রাইট? আচ্ছা এবার দেখ পয়েন্ট হচ্ছে আমি এই জায়গাটা এরকম ডট 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 মারলাম কেন? কেন না, দেখ এটা কি দেখছি অ্যাকচুয়ালি, যে আমি দেখ জিরোতে আমি ইনজেক্ট করলাম, কনসেন্ট্রেশন এত হলো, 2 ঘন্টা পরে আমি দেখলাম কনসেন্ট্রেশন এত, 4 ঘন্টা পরে আমি দেখলাম কনসেন্ট্রেশন এত, 6 ঘন্টা পরে দেখলাম এত, 8 ঘন্টা পর এত, 10 ঘন্টা পর এত, 12 ঘন্টা পর এত, রাইট? এবার দেখ যখন তুই অ্যাকচুয়ালি এই কার্ভটা প্লট করবি, সাপোজ একটা ডগের উপর এক্সপেরিমেন্ট করছিস, হলো, ওষুধটা দিলি, দেওয়ার সঙ্গে সঙ্গে কি তুই মাপতে পারবি কনসেন্ট্রেশন? মাপতে পারবি না। তুই জানিস ওষুধের হাফ লাইফ 2 ঘন্টা, তাহলে তোকে 2 ঘন্টা পর ফার্স্ট রিডিং নিতে হবে, দেওয়া 4 ঘন্টা পর ফার্স্ট রিডিং নিতে হবে। দেখ 4 ঘন্টা পর ফার্স্ট রিডিং বা 3 ঘন্টা পর একটা ফার্স্ট রিডিং নিয়েছে, হলো, আবার দেখ 6 ঘন্টা পর একটা রিডিং নিয়েছে, 8 ঘন্টা পর একটা রিডিং নিয়েছে, 10 ঘন্টা পর একটা রিডিং নিয়েছে, 12 ঘন্টা পর রিডিং নিয়েছে। যখন নিয়েছে, ভালো করে শোন, যখন নিয়েছে তখন যখন এই ডটগুলোকে যোগ করেছে, দেখছে যে একটা নির্দিষ্ট সরল রেখায় কনসেন্ট্রেশনটা পড়ে যাচ্ছে, রাইট? এবার আমরা এই সরল রেখাটা ধরে একটা ব্যাক ক্যালকুলেশন করব, এটাকে বলা হয় এক্সট্রাপোলেশন, হলো। ব্যাক ক্যালকুলেশন করে দেখব লেখাটা কোথায় গিয়ে হিট করে, যে জায়গায় হিট করবে দ্যাট ইজ দ্য অরিজিনাল কনসেন্ট্রেশন। দ্যাটস ওয়াই এই জায়গাটা ডট ডট ডট, কারণ এটা আমরা রিডিং এ পাই না, এটা আমরা এক্সট্রাপোলেট করি, ব্যাক ক্যালকুলেশন করি, যেহেতু একই রেটে নামছে তাই আমরা এটাকে ব্যাক ক্যালকুলেশন করে ধরলাম যে এটার কনসেন্ট্রেশন ছিল 16 মাইক্রোগ্রাম পার এমএল, বাট অ্যাকচুয়ালি 16 মাইক্রোগ্রাম পার এমএল কিন্তু আমরা মাপিনি। তাহলে আমাদের ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন আরেক হাত থেকে টেনে নিতে হবে, ইটস নট পসিবল টেকনিক্যালি। ওকে, আমরা একটা ওষুধ দেব, একটা নির্দিষ্ট সময় পর থেকে তার রিডিংটা নিতে পারবো, রাইট? সো বিকজ ইট ইজ এক্সট্রাপোলেটেড, it is dot 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 like that. So this is a route of drug administration by IV route. Okay, কোশ্চেনটা কি হবে, হাফ লাইফ কত এই ড্রাগটা, বল কত হতে পারে? দেখ আমি বলে দিচ্ছি, দেখ দেখ 16 হচ্ছে কনসেন্ট্রেশন, তাই তো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত পেলাম 16, তাহলে হাফ লাইফ মানে হাফ যখন হবে, তাহলে 16 থেকে কত হলে হাফ লাইফে যাব, 8 হলে। দেখ 8 কোথায় হচ্ছে, এই দেখ 8, তাহলে এই যে 8 কোথায়, 8 কতক্ষণ পর হচ্ছে, 4 ঘন্টা পরে, হলো। এবার 8 এর হাফ হলে কত হবে, 4, দেখ 4 কোথায় হচ্ছে, 4 কত হচ্ছে, 8 ঘন্টা পরে, তাহলে 4 ঘন্টা পরে হলো 16 থেকে 8, আবার 4 ঘন্টা পরে হলো 8 থেকে 4, তাহলে হাফ লাইফ কত হলো, 4 ঘন্টা।
So half life will be 4 hours. Got my point? Clear এটা? এটা কিন্তু জিজ্ঞেস করবে হাফ লাইফ কত। দেখ তুই আমরা তো এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা পেলাম না, আমরা এখানে ধর কুকুরটাকে বা একটা মানুষকে আমরা ইনজেকশন দিলাম, একটা অ্যান্টি হাইপারটেনসিভ চল বা কোনো একটা ওষুধ তুই ইনজেক্ট করলি, ইনজেক্ট করার পর 2 ঘন্টা পর থেকে তার রিডিং নিতে শুরু করলি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অব্দি তুই রিডিং নিলি, করে তুই রিডিং নিতে থাকলি, করতে করতে দেখলি সবকটা রিডিং নেওয়ার পর একটা স্ট্রেট লাইন আসবে এরকম আইভিতে হলো। এবার তুই স্ট্রেট লাইনটাকে ব্যাক ক্যালকুলেশনে এই অবধি টেনে দে, টেনে দিলে তুই কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন পেয়ে গেলি, কত ছিল এখানে, কত এলো 16 মাইক্রোগ্রাম পার এমএল হচ্ছে 0 মিনিটে ছিল, 0 সেকেন্ডে ছিল, রাইট, বা 0 আওয়ার্সে ছিল হলো। তাহলে হাফ লাইফ মানে কি 16 থেকে 8 যতক্ষণে হবে, তাহলে 16 থেকে 8 দেখ 16 এখানে 8 এখানে 8 কতক্ষণ হচ্ছে, তো এটা লাইন টান দেখ 8টাকে এখানে হিট খেলো, এটা কতক্ষণ হচ্ছে, কখন গিয়ে 4 ঘন্টা পরে, তাহলে 0 থেকে 4 অবধি গিয়ে হাফ হয়েছে। আবার দেখ পরেরটাও দেখ, যদি 8 এখানে হয় তাহলে 4 কতক্ষণে হচ্ছে, দেখ 4 আন, এই দেখ 4, তাহলে 4 কতক্ষণে হলো 8 ঘন্টা পর, তাহলে 4 ঘন্টা পর 16 থেকে 8 হলো, 8 ঘন্টা পর 8 থেকে 4 হলো, তাহলে হাফ হচ্ছে কতক্ষণে 4 ঘন্টায়, তাহলে হাফ লাইফ কত 4 আওয়ার্স। ক্লিয়ার? আচ্ছা এবার কথা হচ্ছে এই অবধি তো হয়ে গেল, তাহলে এই জায়গাটা গল্পটা কি, এই জায়গা গল্পটা হচ্ছে এক্সট্রাপোলেশনের মধ্যেই লুকিয়ে রয়েছে। অর্থাৎ কি দেখ আমরা, প্লিজ ডোন্ট টক, লিসেন ভেরি কেয়ারফুলি, আমরা কি জানি যে বডি হচ্ছে মাল্টি কম্পার্টমেন্ট, তাই তো, টিস্যু স্পেস আছে, প্লাজমা স্পেস আছে, ওকে, দেয়ার আর লট অফ স্পেসেস হোয়ার দ্য ড্রাগ ক্যান হাইড ইটসেলফ, ওকে, বা গেট অ্যাটাচড ইটসেলফ টু ইটসেলফ। এবার দেখ আমরা যে ধরে নিলাম এইটাকে এক্সট্রাপোলেট করলেই 16 আসবে, তাই কি, তা তো অ্যাকচুয়ালি নয়, এই জায়গার অ্যাকচুয়াল কার্ভটা কিন্তু আসে এইরকম। কেন না, যখন তুই একটা আইভি ড্রাগ দিবি প্রথমেই ড্রাগটা এলিমিনেশন হবে ঠিক, কিন্তু তার সঙ্গে ডিস্ট্রিবিউশনও তো হবে, হবে না? হ্যাঁ, তাহলে ডিস্ট্রিবিউটিভ ফেজটা কোথায় গেল? দিস ইজ দ্য ডিস্ট্রিবিউটিভ ফেজ এন্ড দেন দ্য এলিমিনেশন স্টার্টস। এটা আমরা ক্যালকুলেশনে ধরতে পারবো না, এটা যদি ডিস্ট্রিবিউশন ধরতে যাস তোর হাফ লাইফ বেরোবে না, ওকে, হাফ লাইফ আমাদের অঙ্ক করেই বার করতে হবে, বাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইটস লাইক দ্যাট। সো দিস ইজ দ্য ডিস্ট্রিবিউটিভ ফেজ এন্ড দিস ইজ দ্য এলিমিনেশন ফেজ। তাহলে দেখ এটা কি, প্লাজমা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম কার্ভ অফ এ ড্রাগ ইন ওয়ান কম্পার্টমেন্ট এন্ড মাল্টি কম্পার্টমেন্ট মডেল হলো। রেসপন্স আফটার আইভি ফর ড্রাগস দ্যাট রিমেইনস কনফাইন্ড টু প্লাজমা, আমি ধরে নিচ্ছি ড্রাগটা প্লাজমায়, কেন, কারণ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমরা জানি ইট ইজ অ্যাপারেন্ট, we assume that the body behaves as a single homogeneous compartment, but body is not that, okay, তাহলে এটা হচ্ছে আমাদের assumption and this is the actual picture। তো দেখ A আর B, A হচ্ছে ওয়ান কম্পার্টমেন্ট মডেল আর B হচ্ছে মাল্টি কম্পার্টমেন্ট মডেল। কি হবে, রেসপন্স আফটার আইভি ফর ড্রাগস দ্যাট এন্টার টিস্যু স্পেসেস, ওকে, কি এলো, র্যাপিড ফার্স্ট ফেজ দ্যাট ইজ ফেজ অফ ডিস্ট্রিবিউশন অর আলফা হাফ লাইফ, and then there is second slow phase that is phase of elimination, beta half life. So this is the alpha half life and this is the beta half life. For example, thiopentone sodium and diazepam, example ta likhe rakh, for example thiopentone sodium and diazepam, this one এটা বইতে আছে, যদি বড় বই দেখিস তাতে আর রয়েছে, জানি না শর্মান শর্মা বা কেডি ত্রিপাঠীতে নিশ্চয়ই থাকবে। এখান থেকে কোশ্চেন কি আসবে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, হোয়াট ইজ কিউমুলেটিভ এফেক্ট অফ ড্রাগ, হোয়াট ইজ হাফ লাইফ, হোয়াট আর দ্য টাইপস অফ হাফ লাইফ, হোয়াট ইজ কিউমুলেটিভ এফেক্ট অফ দ্য ড্রাগ, হোয়াট ইজ কিউমুলেটিভ এফেক্ট অফ দ্য ড্রাগ, লিখে নে, হোয়াট ইজ কিউমুলেটিভ এফেক্ট অফ দ্য ড্রাগ, কিউমুলেটিভ এফেক্ট কি, ফর এক্সাম্পল ডিঅক্সিনের থাকে কিউমুলেটিভ, এক্সাম্পল ডিগক্সিন, হ্যাঁ কি হয়, ডিঅক্সিন তুই 10 দিলি হলো, তার থেকে ডিঅক্সিন কি হবে 6 বেরিয়ে চলে যাবে, তাহলে 4 কিন্তু বডিতে থেকে গেল সেদিন হলো, পরের দিন আবার 10 দিলি, তাহলে বডিতে কনসেন্ট্রেশন কত হলো
10 আর আগে 4 14, তাই তো? 14 থেকে আবার ধর 7 বেরিয়ে চলে গেল, 50% ধর বেরিয়ে চলে যায়, তাহলে কত রইলো? 7 রয়ে গেল। পরের দিন আবার 10 পড়লো, তাহলে কত হলো? 17 কনসেন্ট্রেশন চলে গেল। এবার 17 হাফ বেরিয়ে গেল, কত হলো? 8.5 বেরিয়ে গেল, 8.5 থেকে গেল, আবার 10 দিলি, পরের দিনের কনসেন্ট্রেশন 20 তে পৌঁছে গেল। তাহলে কি ড্রাগটা কিছুটা বেরোচ্ছে, কিছুটা জমছে, জমতে 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 একটা সময় দেখা গেল যে 10 নর্মাল ট্যাবলেটই পেশেন্ট খাচ্ছে থেরাপিউটিক ডোজ, কিন্তু পেশেন্টের হয়ে গেছে টক্সিসিটি। এইটা হচ্ছে ফর এক্সাম্পল ডিগক্সিন। তাহলে এই ধরনের ডিগক্সিন কি করে দেব? ডিগক্সিন দেব 5 days a week, দুদিন আমরা গ্যাপ মেরে দেবো। যে দুদিন গ্যাপ মারবো, ধর সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পেশেন্ট খাবে, শনি রবি বন্ধ করে দিল, আবার সোমবার থেকে খাবে, তাহলে শনি রবি বন্ধ করলো, শনি রবি অ্যাকুমুলেটেড ড্রাগটা বেরিয়ে চলে গেল। ক্লিয়ার? দিস ইজ কল্ড কিউমুলেটিভ এফেক্ট অফ এ ড্রাগ, ফর এক্সাম্পল ডিগক্সিন। তাহলে এখানে টি হাফ কত পাবি? 4 ঘন্টা হলো। এবার বল এই দুটো কি? এটা হচ্ছে কম্পিটিটিভ, এটা এখানে এই দুটো, একটা কম্পিটিটিভ একটা নন কম্পিটিটিভ। কম্পিটিটিভ অ্যান্টাগনিজম এন্ড নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, এইখান থেকে ক্যারে আমরা ঢুকছি বেসিক্যালি। এটা এখানে তারপর বলছি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় থাকবেই, কম্পিটিটিভ নন কম্পিটিটিভ। আর আগের গুলো যদি বলতে নাও পারিস, আমরা মানে এক্সপেক্ট করবো যে এইটা অন্তত বলতে পারিস। দিস ইজ বেসিক্স অফ ফার্মাকোলজি। আগেরটা মাল্টি কম্পার্টমেন্ট ওয়ান কম্পার্টমেন্ট না বলতে পারলেও কোনো প্রবলেম নেই, চল মেনে নিলাম, কিন্তু কম্পিটিটিভ নন কম্পিটিটিভ ইউ হ্যাভ টু রিকগনাইজ এন্ড টেল। ঠিক আছে? আচ্ছা, এটা কি? ভেরি ইম্পর্টেন্ট। কি বলবি এটা? এই কাপটা দিলে লগ ডোজ রেসপন্স লিখে রাখ, শুধু ডোজ রেসপন্স নয়, লগ ডোজ রেসপন্স। দিস ইজ এ লগারিদমিক কার্ভ। ওকে, log dose response curve of agonist in presence of an increasing concentration of antagonist। একদম এইটাই বলবি হুবহু, যে log dose response curve of agonist in presence of increasing concentration of an antagonist, that is B। আচ্ছা, এবার এইটা কি? This is an example of competitive antagonism. This is an example of competitive antagonism and this is an example of non-competitive antagonism। তাই তো? এবার প্রশ্ন হচ্ছে কেন এটা কম্পিটিটিভ? কি বলবি বল? কোন দুটো শব্দ বলতে হবে? না, নট হরাইজন্টাল শিফট, প্যারালাল শিফট। আমি বলে দিচ্ছি, দেখ পোটেন্সি এফিকাসিতে এখনই যাস না বলেছি, দেখ লিখে রাখ। যেই বলবি এটা কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, নেক্সট কোশ্চেন আমরা করব যে হাউ ইউ আর টেলিং ইট ইজ এ কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, কেন বলছো? তাহলে উত্তরটা কি হবে? বিকজ দেয়ার ইজ রাইট সাইডেড প্যারালাল শিফটিং। এই কথাটা যেন বেরোয় মুখ থেকে, রাইট সাইডেড প্যারালাল শিফট। দেখ, প্যারালাল শিফট এন্ড রাইট সাইডেড শিফট, প্যারালাল শিফট এন্ড রাইট সাইডেড শিফট। ওকে, আমরা কম্পিটিটিভ অ্যান্টাগনিজম বলতে কি বুঝি? বুঝি যে একটা দুটো ড্রাগের মধ্যে একটা রিসেপ্টর নিয়ে কম্পিটিশন, যার কনসেন্ট্রেশন বেশি হবে সে আপার হ্যান্ড নেবে, তাই তো? অর্থাৎ এর দেখ প্রথমে একটা এ দিলাম, তাতে রেসপন্স এটা এসেছিল, এবার আমি এ এর সঙ্গে বি অ্যান্টাগনিস্ট দিলাম, দেখ এই একই এফেক্ট আনতে অনেক বেশি পরিমাণ এ লাগলো, তাই না? কিন্তু রেসপন্সটা কিন্তু এলো এবং একই থাকলো। ওকে, জাস্ট উই নিড মোর এ টু গেট দ্য সেম রেসপন্স, বাট দ্য রেসপন্স remains same, that is competitive antagonism। হলো? So there is right sided parallel shift, dose of the agonist to be increased to get the same response। Clear? This is competitive। So example ki? Acetylcholine and atropine at muscarinic receptor, acetylcholine and atropine at muscarinic receptor। আর কি? adrenaline and phentolamine, adrenaline and phentolamine at adrenergic receptors, adrenaline and phentolamine at adrenergic receptors। morphine naloxone in opioid receptors, receptorটা মেনশন করতে হবে, morphine and naloxone at
ওপিওয়েড রিসেপ্টর, অন্য রিসেপ্টরে নয়। ওকে, আচ্ছা এখানে একটা যদি এতগুলো বলতে পারিস তাহলে কোশ্চেন হবে যে এফিকেসি আর পোটেন্সি কি হলো। এটা দেখ, এফিকেসি অফ দ্য অ্যাগনিস্ট ইজ রিটেইনড, এফিকেসি সেম থাকছে, দেখ এফেক্ট তো সেম পৌঁছচ্ছে, তাই না? সো এফিকেসি অফ দ্য অ্যাগনিস্ট রিমেইনস সেম, বাট more drug is required to reach the same effect, so potency is decreased. Got my point? So তাহলে এর কি হবে, এর এফিকেসি সেম থাকছে কারণ এ কিন্তু রিচ করছে ওর কনসেন্ট্রেশনে, কিন্তু একই কনসেন্ট্রেশন রিচ করতে বেশি পরিমাণে এ লাগছে, so efficacy of A will remain same but the potency will decrease. কি বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, মনে রাখা কঠিন হবে শেষ অবধি যাওয়ার পর, এত চার্ট আছে না, বাট কিছু করার নেই। দেখ এবার এটা কি, এটাকে জিজ্ঞেস করবে নন কম্পিটিটিভ, প্রশ্ন হবে কেন, কারণ নন প্যারালাল শিফট উইথ ডিমিনিশড রেসপন্স, দেখ রেসপন্সটা কমে যাচ্ছে না, তাই না? সো হোয়াই ইট ইজ নন কম্পিটিটিভ, বিকজ নন প্যারালাল শিফট with diminished response. So non-competitive antagonism. Example, acetylcholine and alpha-bungarotoxin. Acetylcholine, alpha-bungarotoxin, adrenaline and phenoxybenzamin. Adrenaline and phenoxybenzamin. এখানে কি হবে, ঠিক উল্টো হবে, potency will remain same but the efficacy of the agonist will be decreased, তাই না? এখানে কি হবে, উল্টো হবে, potency will remain same but the efficacy of the agonist will decrease. Potency will remain same but the efficacy of the agonist will be decreased. Clear? হ্যাঁ, পরিষ্কার? নেক্সট স্লাইডে গেলাম, এইবার আমরা ঢুকছি কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। এটা আদিকালের চার্ট, ঠিক আছে, তো এমবিবিএস এর সময় থেকে চলছে, তো আমরা এরকম চার্টেই পরীক্ষা দিতাম, তোদের এর থেকে ভালো চার্ট দেবো, চিন্তা নেই, চিনতে পারবি, বাট আমাদের দুর্ভাগ্য আমরা এরকম চার্টেই করেছি। এবার দেখ এটা কি, এটা হচ্ছে একটা গিনিপিগ, দেখ এটা কি, জিপিআইটা কি, জিপিআই হচ্ছে গিনিপিগ আইলিয়াম, অর্থাৎ আমরা একটা গিনিপিগকে মেরে গিনিপিগের আইলিয়ামটাকে শুধু ইন্টেস্টিনটাকে বার করতাম, ওকে, বার করে তার উপরে অ্যাসিটাইলকোলিন আর অ্যাট্রোপিনটাকে টেস্ট করতে হবে, হলো, করলে আমরা কি রেসপন্স পাবো। এবার দেখ অ্যাসিটাইলকোলিন ডোজ ইজ রেজড আনটিল দেয়ার ইজ নো ফার্দার রাইজ, দেখ প্রথমে এখানে আমরা এটা হচ্ছে কম্পারেটিভ দেখাচ্ছি, ঠিক আছে তো, বা গ্রেডেড ডোজ রেসপন্স দেখাচ্ছি, এটা কি হবে, এটা ছবিটা এখানে দেখ, এরকম একটা আঁক, এরকম এরকম সেম রেসপন্স দুদিকে আঁকবি, খালি দেখ কনসেন্ট্রেশন বেশি, খালি কনসেন্ট্রেশন বেশি, হ্যাঁ হচ্ছে। আচ্ছা দেখ এখানে কি হচ্ছে, দেখ গিনিপিগ আইলিয়ামের মধ্যে আমরা অ্যাসিটাইলকোলিন দিলাম, দেখ এখানে প্রথমে আমাদের দিতে হচ্ছে 0.02, মানে খুব নমিনাল একটা অ্যামাউন্ট অফ অ্যাসিটাইলকোলিন আমরা এখানে দিয়েছি, খুব ভালো করে শোন, এই প্লিজ ডোন্ট টক, ওকে। তো অ্যাসিটাইলকোলিন দেখ খুব সামান্য পরিমাণে আমরা দিয়েছি, একটা রেসপন্স এলো, ওকে। আচ্ছা দেখ 0.02, এবার আমরা কত দিলাম, একটু বাড়লাম 0.04, আর একটু রেসপন্স বাড়লো, তাই না? আবার এরপর আমরা কি দিলাম, ডবল করলাম 0.08, দেখ আরো একটু ভালো রেসপন্স এলো। এরপর আমরা চলে গেলাম 0.15, দেখ আরো ভালো রেসপন্স এলো। দেখা যাবে যে এরকম করতে করতে এটাকে বলে গ্রেডেড ডোজ রেসপন্স, অর্থাৎ আমি একটু একটু করে অ্যাসিটাইলকোলিন দিচ্ছি, রেসপন্সও বাড়ছে, ইলিয়ামের মোর এন্ড মোর রেসপন্স ইজ কামিং ফ্রম দ্য জিপিআই, গিনিপিগ ইলিয়াম। এবার দেখ একটা সময় আসবে যার পরে তুই যদি আর অ্যাসিটাইলকোলিন দিস, সবকটা ইলিয়ামের রিসেপ্টর ব্লক হয়ে গেছে,
আর রিসেপ্টর নেই, তাহলে কি হবে, যতই তুই ডোজ বাড়াস আর রেসপন্স আসবে না, এখানে এসে রেসপন্সটা আটকে যাবে, লাইক এ সিলিং। ওকে, তো এইটা হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স। দেখ বলছে অ্যাসিটাইলকোলিন ডোজ ইজ রেইজড আনটিল দেয়ার ইজ নো ফার্দার রাইজ, দ্যাট ইজ আফটার দিস লেভেল even if the dose of acetylcholine is increased there will be no more rise possible. ক্লিয়ার? এইবার দেখ গল্পটা কি হচ্ছে, আমরা এখানে একটা অ্যাট্রোপিন মেরে দিলাম, তাহলে অ্যাট্রোপিন দিলে কি হবে, অ্যাট্রোপিন উইল ব্লক, মানে উইল হ্যাভ এ কম্পিটিটিভ অ্যান্টাগনিজম উইথ অ্যাসিটাইলকোলিন। তাহলে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম কি বলে, যে অ্যাট্রোপিনের এফেক্টকে আমরা ওভারকাম করব কি করে, আরো বেশি কনসেন্ট্রেশনের অ্যাসিটাইলকোলিন দিতে হবে, তাই আমরা করেছি। এবার দেখ এই সেম অ্যামাউন্টের রেসপন্স আনতে অ্যাট্রোপিন দেওয়ার পর এখানে লেগেছিল কত 0.02, এখানে লাগছে 1 মাইক্রোগ্রাম টু গেট দ্য সেম রেসপন্স। এই সেম রেসপন্সটা যেটা 0.04 এ এসে গেছিল সেটা আনতে আমাদের 2 মাইক্রোগ্রাম করে অ্যাট্রোপিন অ্যাসিটাইলকোলিন দিতে হচ্ছে, রাইট? সো to get the same amount of response which happened in 0.15 after competitive antagonism with atropine, the same amount of response takes 8 microgram of acetylcholine. So acetylcholine is having the same effect, so efficacy is remaining same, but the same amount of efficacy atropine is acetylcholine is needed in much more volume, so potency of acetylcholine is decreasing. Got my point? Huh? So this is graded dose response of acetylcholine in absence and presence of atropine. Okay, তাহলে কিসের চার্ট, কপি অফ দ্য কাইমোগ্রাফিক ট্রেসিং অফ গ্রেডেড ডোজ রেসপন্স অফ অ্যাসিটাইলকোলিন অন আইসোলেটেড guinea pig ileum in absence and presence of atropine. So after atropinizing the GPI, more dose is required to produce the same effect. So it is a graph of competitive antagonism. Clear? হ্যাঁ, গুড়ি দেবো? হ্যাঁ না, আচ্ছা এবার ট্রিকটা কোথায়, এই অবধি তো খুব নর্মাল জিনিস হলো, এবার ট্রিকটা কোথায় ওটাই আসছি। চেঞ্জ করবো স্লাইড? হ্যাঁ, ওকে, এবার এটা দেখ, এইখানে হচ্ছে গন্ডগোল। এই চার্টটা কিন্তু তোদের ক্যালে আমি দেখাবো, ওকে, যদি সফটওয়্যার ঠিকঠাক রান করে এটা আমি দেখাবো। এটা আঁক, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ কল্ড নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। এটা আঁক, দুটোই আঁকবি। এইটা হচ্ছে হার্ট রেট, এটা হচ্ছে ব্লাড প্রেশার, এইটা হচ্ছে ব্লাড প্রেশার আর এটা হচ্ছে হার্ট রেট। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লাড প্রেশার এই কালোটা, আর এটা হচ্ছে হার্ট রেট লালটা। ভেরি ইম্পর্টেন্ট, এটা বলতে পারলে ফুল মার্কস, আর ভাইবা কিছু জিজ্ঞেস করার নেই। Effect of drugs on dog blood pressure. Animal handling is very মানে দারুণ ইন্টারেস্টিং জিনিস। যেমন আমি একটা ঘটনা বলি, আমাদের এমডির সময় আমাদের আগের ব্যাচেই থেকেই ঘটনাটা ঘটছিল, মানে অদ্ভুত। তোর ওই কিছু অ্যালবিনো র‍্যাটস আর কি 20-30টা ওই অ্যানিমাল হাউস, এখন তো অ্যানিমাল হাউসই উঠে গেছে মেডিকেল কলেজে। আমাদের এই মেডিকেল কলেজে কোনো অ্যানিমাল হাউস নেই, কিন্তু আমরা যখন পড়েছি আছে অ্যানিমাল হাউস, খুব ভালো কথা। তাতে অ্যানিমাল আছে, খরগোশ আছে, আচ্ছা আচ্ছা, যাক ভালো কথা। কোথায় আছে এটা, কোথায়? ও ভেরি গুড, ভালো। যদি এক্সপেরিমেন্টাল এখন উঠে গেছে, যাই হোক, আমরা একটা ঘটনা বলি কিরকম ওরা কিরকম ট্রেনিং নেয়। দেখ, অ্যালবিনো র‍্যাটস ছিল প্রচুর, হ্যাঁ 20-30টা অ্যালবিনো র‍্যাটস ছিল। তো ওই সিনিয়র দাদাটা যখনই সকালবেলা ডিপার্টমেন্টে যেত, পিজি করছিল, ওদের অ্যানিমাল এক্সপেরিমেন্টাল করতে হতো,
তো সকালে গিয়ে প্রত্যেকটা র্যাটের এরকম ছোট ছোট পাত্র ছিল, তাতে জল দিত সকালবেলা, সবকটা পাত্রের মধ্যে গিয়ে জল দিত আর ওরা জলগুলো খেত। এটা করতে 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 ওদের এমন রেসপন্স হয়ে গেল, মানে বিলিভ মি অর নট, মানে দাদাটা সকালবেলা ডিপার্টমেন্টে ঢুকছে, ওরা ওখান থেকে চিৎকার করতে শুরু করেছে, ওরা ওখান থেকে চিৎকার করতে শুরু করেছে যে ওরা ভাবছে ওদের জলটা দেবে, এসে গেছে। সো বিউটিফুল, মানে এগুলো দিস থিংস আর মানে মিসিং ইন দ্য কারিকুলাম। হয়েছে এটা আঁকা? হ্যাঁ, আচ্ছা এবার দেখ, এইবার আমাদের একটুখানি ফার্মাকোলজিতে ঢুকতে হবে এটা যাওয়ার আগে। দেখ, হার্টে কোন রিসেপ্টর থাকে? মাসকারেনিক। এই বল এবার, হার্টে কোন রিসেপ্টর থাকে? M2, তাই তো? M2 এর কাজ কি? হার্ট রেট বাড়ায় না কমায়? হার্ট রেট কমাবে, তাই তো? লিখে রাখ, M2 in heart causes decrease in heart rate. মেকানিজম কিভাবে আমি ঢুকছি না, ওগুলো তো এতদিন হয়েছে অনেক, ঠিক আছে তো? ব্লাড ভেসেলে কোন মাসকারেনিক রিসেপ্টর থাকে? M3, তাই না? লেখ, M3 থাকে ব্লাড ভেসেলে। কি করে M3? ভ্যাসোডাইলেটেশন বাই নাইট্রিক অক্সাইড, তাই তো? ভেরি গুড, তাই তো? তাহলে M2 থাকে হার্টে, কজ ডিক্রিজ ইন হার্ট রেট। হ্যাঁ, M3 থাকে ব্লাড ভেসেলে, কজ ভ্যাসোডাইলেটেশন। তাহলে নেট এফেক্ট কি হবে অ্যাসিটাইলকোলিনের? ফল ইন বিপি এন্ড ডিক্রিজ ইন হার্ট রেট, রাইট? কারেক্ট তো আমি? হ্যাঁ, দেখ দেখ একটা ডগের উপরে এক্সপেরিমেন্টটা হচ্ছে, অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো এখানে, দেখ কি হলো, হার্ট রেটটা কমলো। কেন কমবে? কোশ্চেনটা হবে এখানে কি, এটা কি দেখছো? হার্ট রেটটা কমছে। প্রশ্ন হবে কেন কমছে? কেন কমছে? বিকজ অ্যাসিটাইলকোলিন ইজ অ্যাক্টিং অন দা M2 receptor on the heart, so there will be decrease in heart rate. নেক্সট হবে যে এটা কি হলো, there will be fall in blood pressure. কেন fall in blood pressure? Because it is acting on M3 receptor. Where is M3 receptor located? In blood vessel. So there will be vasodilatation and fall in blood pressure. Okay, so there is fall in BP and fall in heart rate. হলো? এবার দেখ, এবার আমরা এখানে অ্যাট্রোপিন দিচ্ছি, হলো? এটা এক্সপ্লেনেশন পেয়ে গেলি তো? এখানে আমরা অ্যাট্রোপিন দিচ্ছি। অ্যাট্রোপিন দিলে কি হবে? অবভিয়াসলি হার্ট রেট উইল রাইজ। দেখ M2 কেন, আচ্ছা প্রশ্ন হচ্ছে অ্যাট্রোপিন তো M2 টাকে ব্লক করে দেবে, তাহলে হার্ট রেট বাড়বে কেন? M2 তো ব্লক হয়ে গেল। yes very good, because লিখে রাখ, why atropine causes increase in heart rate. Very good. Why atropine causes increase in heart rate? Atropine blocks M2 receptor. তাই না? So there will be unopposed beta 1 action. beta 1 রয়েছে, beta 1 এর কাজ হার্ট রেট বাড়ানো, beta 1 বাড়াচ্ছে, M2 কমাচ্ছে, তাহলে M2 টা যদি ব্লক করে দেয় তাহলে beta 1 টা unopposed বেড়ে যাবে। So the increase in heart rate is due to actually beta. Okay, তাহলে দেখ তাই হলো, হার্ট রেটটা বেড়ে গেল। আচ্ছা বিপি টা ফল হয়ে গেছিল, বিপি টা কি হবে? নরমালাইজ এসে যাবে। হ্যাঁ, তাই তো? হার্ট রেট বাড়লো। এবার দেখ, এই অবধি তো ঠিক আছে। এবার আমরা এখানে দেখ অ্যাসিটাইলকোলিন 5 মাইক্রোগ্রাম দিয়েছিলাম, এখানে অ্যাসিটাইলকোলিন 200 মাইক্রোগ্রাম পার কেজি দিলাম, তাহলে কি হবে? অ্যাজ পার ফার্মাকোলজি কম্পিটিটিভ অ্যান্টাগনিজম হবে। অ্যাসিটাইলকোলিন আবার আপার হ্যান্ড নেবে অ্যাট্রোপিনের উপর, এখানে অ্যাট্রোপিন আপার হ্যান্ড নিল, আবার আরো হাই কনসেন্ট্রেশন অ্যাসিটাইল দিলাম, তাহলে অ্যাসিটাইলকোলিন ইজ টেক আপার হ্যান্ড, তাহলে কি হওয়া উচিত? বিপি ফল আর হার্ট রেট ফল, কিন্তু হচ্ছে ঠিক উল্টো। কি করে হলো? ইয়েস, ভেরি গুড, লেখ এখানে, এই জায়গাটা লেখ। সো হোয়াই দেয়ার উইল বি ইনক্রিজ ইন হার্ট রেট আর ইনক্রিজ ইন বিপি? Why there will be increasing heart rate and increase in BP?
after giving acetylcholine after atropine. তাই না? এর অ্যানসারটা লুকিয়ে আছে এই কম্পিটিটিভ অ্যান্টাগনিজমের মধ্যেই। দেখ, অ্যাট্রোপিন নিকোটিনিক রিসেপ্টরে অ্যাকশন আছে? অ্যাট্রোপিন তো অ্যান্টি মাস্কারিনিক, তাই না? তাহলে অ্যাসিটাইলকোলিন যখন আমি দিচ্ছি, অ্যাসিটাইলকোলিনটা মাস্কারিনিকেও কাজ করছে, নিকোটিনিকেও কাজ করছে। অ্যাট্রোপিন ব্লক করবে কাকে? শুধু মাস্কারিনিককে, নিকোটিনিক তো খোলা, তাই না? তাহলে নিকোটিনিক অ্যাকশনটা আনঅপোজড হয়ে যাবে না, তাই তো? নিকোটিনিক রিসেপ্টর কোথায় থাকে? প্রিগ্যাংলিয়ন, অটোনমিক গ্যাংলিয়া, তাই তো? তো তাহলে অটোনমিক গ্যাংলিয়াটা স্টিমুলেটেড হয়ে যাবে। অটোনমিক গ্যাংলিয়া থেকে কি বেরোবে? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কি করবে? There will be increase in heart rate and increase in blood pressure. So see, there is increase in heart rate and increase in blood pressure. So this is called nicotinic action of acetylcholine. So why there will be increase in heart rate and increase in BP? Because of nicotinic action of acetylcholine. কি পরিষ্কার? হ্যাঁ, এই মাপগুলো লিখে রাখবি। অ্যাসিটাইলকোলিন কত দিবি? 5 মাইক্রোগ্রাম পার কেজি, লিখে রাখ। অ্যাট্রোপিন কত দিবি? 2000 মাইক্রোগ্রাম পার কেজি। এটা ছাড়া তো অন্য কিছু দিতে পারিস, তুই হাজারও দিতে পারিস, কিন্তু এটা কি বলতো, এটা একদম প্রোভেন, মানে এটা দিলে তোকে এদিক ওদিক পরীক্ষায় ভাবতে হবে। তুই 5 মাইক্রোগ্রাম দিবি, এই রেসপন্সই দেখাবে কম্পিউটার। 2000 দিবি, ঠিক এরকমই দেখাবে। আর তারপর 200 দিবি, ঠিক এরকম দেখাবে, তোকে ভাবতে হবে না। নয় দেখবি 100 দিলি, হয়তো দেখা হলো রেসপন্স দিল না, ঠিক আছে? তো এগুলো হতে পারে, ওই জন্য এটা একদম স্ট্যান্ডার্ডাইজ করা আছে। তো সো দিস উইল বি নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, রাইট? পারবি তো? দেখ ওটারই চার্ট আমি, এটা বেটার চার্ট, দেখতে অনেক বেটার। এখানে দেখ পরিষ্কার বোঝা যাচ্ছে, আমরা এখানে 2 মাইক্রোগ্রাম দিয়েছি, দেখ অ্যাসিটাইলকোলিন, বিপি ফল করেছে। ওকে, বিপিটা আবার কিছুক্ষণ পর, অ্যাসিটাইলকোলিন তো খুব শর্ট অ্যাক্টিং, অ্যাসিটাইলকোলিন ভেঙে দেবে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ, ওই জন্য দেখ বিপিটা ভট করে নরমাল হয়ে গেল। আবার আমরা একটু বেশি ডোজ দিলাম, 50 মাইক্রোগ্রাম দিলাম, দেখ আরো প্রোফাউন্ড লস হলো। আস্তে 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 অ্যাসিটাইলকোলিনটা আবার রিগেন বেরিয়ে চলে গেল, দেখ আবার হয়ে গেল। দেন আমরা অ্যাট্রোপিন দিলাম, অ্যাট্রোপিন দেখ বিপিটাকে নরমালাইজ করে দিল। দেন আমরা অ্যাসিটাইলকোলিন দিলাম 50 মাইক্রোগ্রাম। দেন যখন 5 মিলিগ্রাম দিলাম, দেখ নিকোটিনিক অ্যাকশন এসে গেল, দেখতে পাচ্ছিস? ওকে, সো দিস ইজ এগেইন এ চার্ট অফ নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। ওকে, দেখ এটা হচ্ছে সফটওয়্যার, এরকম ভাবে পাবি। এই সফটওয়্যারটা আমি খুলে দেখাচ্ছি। ওকে, এইখানে তোদের এই যে এখান থেকে ড্রাগটা সিলেক্ট করতে হবে, অ্যাসিটাইলকোলিন। এখানে দেখ ইনজেকশন দেখাচ্ছে, অ্যাসিটাইলকোলিন 200 দিয়েছে, এই দেখ রেসপন্সটা ঠিক এরকম আসবে। তো এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন হলো। তাহলে আমরা অনেকগুলো চার্ট শিখলাম, একটা হচ্ছে 1 কম্পার্টমেন্ট, মাল্টি কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ওরাল রুট, হাফ লাইফ। ওকে, কি করে হাফ লাইফ মাপবি? কম্পিটিটিভ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, অ্যাসিটাইলকোলিন অ্যাট্রোপিনের কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ। ওকে, আর কি জানলাম? সেটা হচ্ছে যে নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন হলো। এটা কমপ্লিট, শেষ। এবার আমাদের করতে হবে লাস্ট অ্যাড্রিনালিন। ওকে, অ্যাসিটাইলকোলিনের কম্পিটিটিভ হয়ে গেল, এবার অ্যাড্রিনালিন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাড্রিনালিন। যাওয়ার আগে দেখে নাই যে প্রেসার এফেক্ট কাদের কাদের আছে। এই চার্টটা দেখলে বোঝা যাবে। প্রেসার এফেক্ট that is mediated by mainly alpha receptor, epinephrine, norepinephrine, dopamine, droxidopa, phenylephrine. These have mainly pressure effect. Okay, and also ephedrine. Okay, pressure effect means acts on the alpha receptors. Okay, and cause vasoconstriction, increase in blood pressure. এবার দেখ, এবার লেখ বইতে আছে, জানিস তাও বলছি। ব্লাড ভেসেলে কোন রিসেপ্টর থাকে, আলফা না বিটা? দুটোই থাকে। কোন আলফা থাকে? আলফা 1, আর বিটা 2। আলফা 1 এর কি এফেক্ট? ভ্যাসোকনস্ট্রিকশন, সো রাইজ ইন বিপি। বিটা 2 এর কি এফেক্ট? ভ্যাসোডাইলেটেশন, সো ফল ইন বিপি। ভেরি গুড। আলফা 1 কি সব জায়গায় ভ্যাসোকনস্ট্রিকশন করে? একটা এক্সেপশন আছে, ডু ইউ নো? Alpha 1 causes constriction
in vascular smooth muscle and all smooth muscles except intestinal smooth muscle, because in intestine alpha 1 is GI. এটা লিখে রাখ, বইতে পড়বি। alpha 1 causes constriction, okay, বা contraction in all smooth muscles except intestine, where it acts as a GI and causes hyperpolarization. And relaxation, hyperpolarization and relaxation, except GI. Okay, দেখ এখানে দেখাচ্ছে, এই দেখ alpha 1 vascular smooth muscle contraction, genitourinary smooth muscle contraction, intestinal smooth muscle relaxation. Okay, exception. আচ্ছা, বিটা 1 কোথায় থাকে? হার্টে। কি কাজ? ইনক্রিজ ইন হার্ট রেট। ভেরি গুড। বিটা 2 থাকে স্মুথ মাসেলে, কাজ কি? রিল্যাক্সেশন অফ দা স্মুথ মাসেলস। এই বেসিক আইডিয়াটা আছে। এবার আমরা অ্যাড্রিনালিনের এফেক্টে যাচ্ছি। দেখ, অ্যাড্রিনালিন কি? এপিনেফ্রিন is synthesized from tyrosine in the adrenal medulla and released along with small quantities of norepinephrine into the bloodstream. Interacts with both alpha and beta receptor. এইবারে দেখ মোস্ট ইম্পর্টেন্ট কি, জানি না এটা তোরা বইতে কিভাবে পড়েছিস, এইটা লিখে রাখ। At low doses has predominantly beta 1 and beta 2 effect, causes vasodilatation. এটা লিখে রাখ। Adrenaline or epinephrine at low dose will act predominantly on beta 1 and beta 2 and cause vasodilatation and fall in BP. At high dose, alpha 1 becomes more pronounced, so will cause vasoconstriction. এই কথাটার উপর পুরো ক্যালটা দাঁড়িয়ে আছে। At high dose, alpha 1 effects become more pronounced and it causes vasoconstriction. দেখ, এটাই চার্টে আমি ফেললাম, কিরকম আসবে দেখ। ব্লাড প্রেসার ট্রেসিং অফ ডগ, আবার ডগের উপর চলছে, ঠিক আছে। ডগের মধ্যে অ্যাড্রিনালিন দিলাম, দেখ কত দিলাম? 0.1, মানে খুব লো ডোজ দিলাম। তাহলে কি লিখেছিস ওখানে? দেখ, লো ডোজে কাকে এফেক্ট করবে? বিটা 1 বিটা 2। বিটা 1টা ছেড়ে দে, বিটা 2, তাই তো? বিটা 2 কি করবে? ব্লাড ভেসেল vasodilation, so there will be fall in BP, তাই না? এই দেখ fall in BP, তাই তো? এবার দেখ চললো, আবার নরমাল হয়ে গেল, অ্যাড্রিনালিনটা বেরিয়ে চলে গেল। এবার দেখ 0.1 এর জায়গায় তুই 20 মিলিগ্রাম দিচ্ছিস, 20-25 গুণ বেশি, তারও বেশি, 200 গুণ, 200 টাইমস দিলি। দেওয়ার পর কি হলো? যেই হাই কনসেন্ট্রেশনে এলো তখন কি হবে? কাকে এফেক্ট করবে? alpha 1, so alpha 1 will cause vasoconstriction, so there will be rise in BP. দেখ rise in BP হলো। এবার দেখ রাইজ হচ্ছে, এবার দেখ অ্যাড্রিনালিন আমরা জানি খুব কম সময় থাকবে, তাহলে অ্যাড্রিনালিনের কনসেন্ট্রেশনটা পড়তে শুরু করলো। যেই কনসেন্ট্রেশন পড়তে শুরু করলো, আলফা 1 এর এফেক্ট চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, আলফা 1 পুরো বেরিয়ে চলে গেল। এইবার দেখ এর উপর বিটা 2 এর উপর এফেক্ট আছে অ্যাড্রিনালিনের, আমরা জানি। সো বিটা 2 এখানে কি হবে? দেখ এরপরে আলফা 1 এর উপর এফেক্টই আর রইল না, শুধু পড়ে রইল কে? বিটা 2। তাহলে কি হবে? there will be vasodilatation, so fall in BP, then normalization. ওকে, তাহলে অ্যাড্রিনালিনে কি হবে? কার্ভটা বাড়বে, কমবে, বেসলাইনের থেকে নিচে যাবে, তারপর আবার বেসলাইনে উঠবে। এখানে লিখে নে, এই জায়গাটা লেখ, এখানে অ্যারো চিহ্ন দিয়ে একটা দিয়ে লেখ আলফা অ্যাকশন, তাহলে মনে থাকবে। এখানে লেখ আলফা অ্যাকশন, এইটা অ্যারো চিহ্ন দিয়ে। আর এইখানে লেখ, এই জায়গাটা অ্যারো চিহ্ন দে, আর এই জায়গাটা অ্যারো চিহ্ন দে, দিয়ে লেখ এফেক্ট অফ বিটা 2, তাহলে মনে থাকবে, নইলে পরে ভুলে যাবি। এই দুটোতে অ্যারো চিহ্ন দিয়ে লেখ এফেক্ট অফ বিটা 2। এবার দেখ নরএপিনেফ্রিনের কি এফেক্ট হবে। দেখ নরএপিনেফ্রিন is an agonist and alpha 1 and alpha 2 and beta 1, but it has relatively little effect at beta 2. লিখে রাখ নরএপিনেফ্রিন কি, ডিফারেন্স কোথায় অ্যাড্রিনালিনের সঙ্গে? যে অ্যাড্রিনালিন ইজ আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2, তাই তো? নরঅ্যাড্রিনালিন ইজ আলফা 1 আলফা 2 বিটা 1, but very less effect on beta 2. That is the difference. আচ্ছা, একে নরঅ্যাড্রিনালিন কেন বলে? What is the meaning of nor?
লেখ why it is called noradrenaline. What is the meaning of nor? নর হচ্ছে নাইট্রোজেন অনহি ONHI অনহি নাইট্রোজেন অনহি রেডিকাল nitrogen on he radical. Adrenaline with a nitrogen on he radical is noradrenaline. Nitrogen on he radical. Okay, এবার দেখ আমরা কাফটা যদি আনি, দেখ কাফটার সঙ্গে অ্যাড্রিনালিনের কাফের বেসিক ডিফারেন্স হচ্ছে, দেখ সেম নরঅ্যাড্রিনালিন বাড়ছে, এই যে বাড়লো, এটা কিসের জন্য হবে? কিসের জন্য হবে? আলফা 1 অ্যাকশন, তাই তো, ভ্যাসোকনস্ট্রিকশন এন্ড রাইজ ইন বিপি। দেন এইটা যে পড়লো, এটা কিসের জন্য হবে? আলফা 1টা কমে যাচ্ছে, বিটা 1 বিটার এফেক্টের দিকে যাচ্ছে, কিন্তু এর কোনো বিটা 2 অ্যাকশন নেই, তাই তো লিখলাম। তাহলে বিটা 2 অ্যাকশন না থাকে কি হবে? ভ্যাসোডাইলেটেশনটা হবে না লাস্টে গিয়ে, তাই তো। তাহলে দেখ এর কিন্তু এই যে যেখান থেকে বেসলাইন থেকে উঠেছে, বেসলাইনে গিয়েই নরমালাইজ হয়ে গেল, এর কিন্তু ফল হলো না। এইটুকুই পার্থক্য অ্যাড্রিনালিন আর নরঅ্যাড্রিনালিনের, তোদের এইটুকু দেখেই সিলেক্ট করতে হবে। তাহলে দেখ, কপি অফ কাইমোগ্রাফিক ট্রেসিং অফ মিন আর্টেরিয়াল বিপি অফ অ্যানাস্থেটাইজড ক্যাট, ইনজেকশন ফেনোবারবিটল ইজ ইউজড ফর অ্যানাস্থেসিয়া। ওকে, কপি লিখে রাখ, এটাকে কি বলবি? যে কপি অফ, এই যত ধরনের কার্ভ দেখছিস সব কটাকে এইভাবে বলবি, যেটা কি কপি অফ কাইমোগ্রাফিক ট্রেসিং অফ মিন আর্টেরিয়াল বিপি of anesthetized cat or dog. Copy of chymographic tracing of mean arterial BP of anesthetized cat or dog. Okay, এটা কোশ্চেন করবে না তোদের, যদি জিজ্ঞেস করে কেউ যে অ্যানাস্থেসিয়া কি দিয়ে দেবে, সব বলে দিয়েছিস, কিছু একটা ঠেকাতে হবে, বলে অ্যানাস্থেসিয়া কি দিয়ে দেবে, তুই যেন লিখে রেখেছি, বলবি ইনজেকশন পেন্টোবারবিটাল। ইনজেকশন পেন্টোবারবিটাল is used for anesthesia. ইনজেকশন পেন্টোবারবিটাল। ওকে, দেখ আইভি দিলে কি আসবে, দেখ তাহলে নরঅ্যাড্রিনালিন আইভি, আলফা 1 আর আলফা 2 raise the total peripheral resistance, beta 1 raises the cardiac output. So that is the response. Fall in concentration of NAD due to diffusion and metabolism, that is uptake 2. Okay, so nor key nitrogen on he radical or no oxygen radical, so that is, so why it is noradrenaline and not, ei kotha bolbi na, why it is noradrenaline and not adrenaline? Because NAD has no beta 2 action, so BP will be normalized, but adrenaline has predominating beta 2 action which causes vasodilatation resulting in lowering of total peripheral resistance and fall in BP before normalization. So adrenaline এর কার্ভটা হবে এইরকম। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নরঅ্যাড্রিনালিন এন্ড অ্যাড্রিনালিন, এইটা দেখেই সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? পরেরটা যাব? হ্যাঁ, এটা ছেড়ে দে, এটা নয়। নেক্সট হচ্ছে আইসোপ্রেনালিন, আইসোপ্রেনালিন বা আইসোপ্রোটেনাডল, যাই হোক আইসোপ্রেনালিন। আইসোপ্রেনালিনের এফেক্ট কি? মেইনলি অন দা বিটা 1 এন্ড বিটা 2। লিখে রাখ, আইসোপ্রেনালিনের এফেক্ট কি? মেইনলি অন দা বিটা 1 এন্ড বিটা 2। তাহলে দেখ এফেক্ট কি রকম আসবে, দেখ দেখতে পাচ্ছিস এটা? হ্যাঁ, এটা দেখ, এটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে হার্ট রেট, আর এটা হচ্ছে বিপি। ওকে, সিস্টোলিক ডায়াস্টোলিক। তাহলে এখানে আমি অ্যাড্রিনালিন দিলাম, কি হবে? সিস্টোলিক বিপিটা বাড়বে, তাই তো, সিস্টোলিক বিপিটা বাড়বে, আর কি বিটা 2 এর জন্য ডায়াস্টোলিক বিপিটা একটু পড়বে, তাই তো। হার্ট রেটটা কি হবে? হার্ট রেট বাড়বে বিকজ অফ বিটা 1, এন্ড পেরিফেরাল রেজিস্ট্যান্স কিছুটা কমবে বিটা 2 এর জন্য, রাইট? আচ্ছা, এবার দেখ নরঅ্যাড্রিনালিন দিলে কি হবে? সিস্টোলিকটা বাড়ছে, ডায়াস্টোলিক বিটা 2 নেই, তার ডায়াস্টোলিকও বাড়বে, তাই তো। হার্ট রেটটা কি হবে? দেয়ার উইল বি কম্পেনসেটরি ডিক্রিজ ইন হার্ট রেট। লিখে রাখ যে ইন নরঅ্যাড্রিনালিন দেয়ার উইল বি ডিক্রিজ ইন হার্ট রেট। ইন যেখানে নরঅ্যাড্রিনালিনটা লিখলি ওখানে লিখে রাখ
In noradrenaline, there will be decrease in heart rate. It is due to compensatory effect of rise in BP. It is due to compensatory effect of rising of BP. Yes, reflex bradycardia. Bradycardia টা বলবি না, কারণ bradycardia নাও হতে পারে, তাই না? বরং ফল ইন ব্লাড হার্ট রেটটা হচ্ছে বেটার টার্ম। bradycardia হতেই পারে, বাট সবসময় তো bradycardia নাও হতে পারে না। বিপি বাড়লেই যে bradycardiaই হবে, 60 এর নিচে চলে যাবে তা নয়, হার্ট রেটটা কমে আসবে। সো ইউ বেটার টেল দ্যাট দেয়ার ইজ এ রাইজ ইন বিপি এন্ড দেয়ার ইজ কম্পেনসেটরি ফল ইন হার্ট রেট। ওকে, একইভাবে আইসোপ্রেনালিনে কি হবে দেখ, আইসোপ্রেনালিনে ব্লাড প্রেশারটা পড়ে যাবে, কারণ শুধু আলফা 1 অ্যাকশন তো নেই, আলফা 1 আলফা 2, শুধু বিটা 2 আইসোপ্রেনালিন। সো আইসোপ্রেনালিন there will be fall in blood pressure and there will be compensatory rise in heart rate. In isoprenaline there will be fall in blood pressure and with compensatory increase in heart rate. Beta 1 এর জন্য বাড়বে, but generally there is compensatory rise in heart rate. অবশ্যই বিটা 1 এর জন্য বাড়বে। ক্লিয়ার? এইবার দেখ মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আসছি, ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। তাহলে দেখ কোশ্চেনটা কিরকম হবে, এরকম একটা চার্ট দিয়ে দেবে, হলো? আমাদের সময় এরকম ভাবে পরীক্ষা আসতো। এবার দেখ তাহলে তোরা বল এইটা কি হবে, বল এটা কি হবে, অ্যাড্রিনালিন না নরঅ্যাড্রিনালিন? অ্যাড্রিনালিন। কেন? দেখ এই যে রেসপন্সটা পড়েছে না তলায়, এটা দেখ বেসলাইনের থেকে পড়েছে, অ্যাড্রিনালিন। ভেরি গুড। আচ্ছা তাহলে দেখ রাইজ অফ বিপি ফলোড বাই ফল বিফোর নরমালাইজেশন, সো অ্যাড্রিনালিন। ভেরি গুড। এবার দেখ এটা কি হবে, ভেরি গুড, নরঅ্যাড্রিনালিন। কেন নরঅ্যাড্রিনালিন? দেখ কোনো ফল হয়নি, তাই না? সো দিস উইল বি নরঅ্যাড্রিনালিন। রাইজ অফ বিপি ফলোড বাই নরমালাইজেশন বাই NAD, নো বিটা 2 অ্যাকশন, নো ফল। ক্লিয়ার? এইটা এই অবধি পরিষ্কার তো? হ্যাঁ, এর পরের পার্টটা এখনই যাচ্ছি না, বা যদি যাইও চল গেলাম। দেখ এখানে আমি এটাতে ঢুকেছিলাম, আচ্ছা এর এফেক্টটা বরং দেখিনি, ঠিক আছে ওকে। তাহলে দেখ এটাই আমরা ক্যাল সফটওয়্যারে যখন ফেলবো, ওকে, তখন কিরকম ভাবে আসবে দেখ। প্রথমে আমরা দেখ ইনজেকশন দিলাম, ইনজেকশন এপিনেফ্রিন সিলেক্ট করলাম, ডোজ হচ্ছে 0.1, দেখ 0.1 দিলাম, কি হবে 0.1 এ? 0.1 এ কেন ফল হলো, কেন 0.1 দিলাম, ফল হলো কেন অ্যাড্রিনালিনে? লো ডোজ, তাহলে শুধু বিটা অ্যাকশন, তাই তো? ভেরি গুড। এবার দেখ আমরা 3 মাইক্রোগ্রাম পার কেজি দিচ্ছি, একটু হাই ডোজ দিলাম, এখানে কি হলো? রাইজ ইন ব্লাড প্রেশার। কেন রাইজ ইন ব্লাড প্রেশার? বিকজ অফ আলফা অ্যাকশন। ভেরি গুড, তাই তো? ফলোড বাই ফল বিলো দা বেস লাইন, দেখ, তাই তো? তাহলে হার্ট রেট কি হবে? কম্পেনসেটরি ডিক্রিজ ইন হার্ট রেট কিছুক্ষণ পরে, ওকে, কারণ এতটা বিপি বেড়ে যাবে বলে। এবার দেখ আরো দিচ্ছি, তাই তো? এবার দেখ ইনজেকশন নরএপিনেফ্রিন দিলাম 3 মাইক্রোগ্রাম, অ্যাড্রিনালিন হলো, এবার নরএপিনেফ্রিন, দেখ রেসপন্স বাড়লো, এবার বেস লাইনের নিচে কিন্তু নামলো না, দেখেছিস, তাই তো? সো দিস ইজ নরঅ্যাড্রিনালিন। এবার দেখ আইসোপ্রেনালিন দিলাম, আইসোপ্রেনালিন দিলাম 3 মাইক্রোগ্রাম পার কেজি, দিলে কি হলো? বিপিটা ফল করলো, তাই তো? কেন? বিকজ অফ বিটা 2 অ্যাকশন। আর কি হলো? দ্যাট ইজ কম্পেনসেটরি রাইজ অফ হার্ট রেট অলসো ডিউ টু বিটা 1, তাই তো? দ্যাট ইজ আইসোপ্রেনালিন। সো দিস ইজ অ্যাড্রিনালিন ইন লো ডোজ, দিস ইজ অ্যাড্রিনালিন ইন হাই ডোজ, দিস ইজ নরএপিনেফ্রিন এন্ড দিস ইজ আইসোপ্রেনালিন। ক্লিয়ার? ছবিটা তুলে রাখ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখ, এবার আমরা এখানে অ্যাসিটাইলকোলিন দিচ্ছি, ঠিক আছে? নরএপিনেফ্রিন লো ডোজ, হাই ডোজ, নরএপিনেফ্রিন, আইসোপ্রেনালিন, এবার আমরা অ্যাসিটাইলকোলিন দিলাম। অ্যাসিটাইলকোলিন দিলে কি হবে? অ্যাসিটাইলকোলিন উইল অ্যাক্ট অন দা M2 receptor on heart, so there will be heart rate কি হবে? ডিক্রিজ ইন হার্ট রেট। দেখ হার্ট রেট পড়েছে, তাই তো? আচ্ছা ব্লাড প্রেশার কি হবে? M3 receptor on blood vessel, এই যে লিখলি একটু আগে, M3 receptor on heart blood vessel কি হবে?
ভ্যাসোডাইলেটেশন, ভ্যাসোডাইলেটেশন হলে কি হবে? ফল ইন বিপি। তাহলে দেখ ফল ইন বিপি, বিপিটা পড়ে গেছে। সো দিস উইল বি অ্যাসিটাইলকোলিন। ক্লিয়ার? কোনো ডাউট আছে? নেই তো? এবার দেখ পরে যা, এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন কি হবে? ইউ নো H1 and H2 receptors are there, হ্যাঁ, that will cause vasodilatation, তাই তো, and fall in blood pressure. So histamine will also call fall in blood pressure. But তাহলে ডিফারেন্স কি করে? অ্যাসিটাইলকোলিনের ফল আর হিস্টামিনের ফলের মধ্যে পার্থক্য কি করে হবে? হার্ট রেট দিয়ে। In acetylcholine there will be decrease in heart rate also, but in histamine fall in BP there is compensatory rise in heart rate. Okay, লিখে রাখ। Histamine will also cause decrease in BP, but there will be increase in heart rate. Compensatory. That is the difference between acetylcholine and histamine. Okay? Histamine আর acetylcholine. আইসোপ্রেনালিনও বলতে পারিস, আইসোপ্রেনালিনের সঙ্গে কিসের কি করে তুই পার্থক্য করবি, এটাও কোশ্চেন হতে পারে। আইসোপ্রেনালিনের সঙ্গে পার্থক্য করা মুশকিল আছে। ওকে, তোকে একটা অ্যান্টিহিস্টামিনিক দিতে হবে। If you give an antihistaminic, then this effect will be nullified. In case of isoprenalin, it won't be. You have to give charge another drug. Okay, very good question. Okay, এটা লিখে নে, এটা লিখে নে, এইটা ডোজগুলো লিখে নে, নইলে পরীক্ষার সময় হাতড়াতে হবে কত ডোজ দেবো। ওকে, ডোজগুলো ফিক্স করা আছে। দেখ, এপিনেফ্রিন প্রথমে দিবি 0.1, লিখে নে, এপিনেফ্রিন প্রথমে দিবি 0.1, এটা ছোট করে স্কিমেটিক গ্রাফটা আঁক না, একে ডোজগুলো লিখে নে। 0.1, তারপরে 3 মিলিগ্রাম, 3 মাইক্রোগ্রাম, তারপরে দিবি নরএপিনেফ্রিন 3, তারপর আইসোপ্রেনালিন 3, হিস্টামিন দিবি 4, আর অ্যাসিটাইলকোলিনও 3, সরি অ্যাসিটাইলকোলিন 5, অ্যাসিটাইলকোলিন 5 দিবি আর হিস্টামিন দিবি 4, একদম এই ডোজই দিবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, টেক ইওর টাইম, এটা কঠিন ব্যাপার আছে, ব্যাপারটা অতটা ইজি নয়। দেখ গতবার আমরা দিইনি, সফটওয়্যারে করাটা একটু কঠিনই ব্যাপার এমবিবিএস এর পক্ষে। ওকে, আর সফটওয়্যারটাও তো পাইরেটেড, তো 70,000 টাকার সফটওয়্যার চালাচ্ছি ফ্রিতে। এটা ম্যাকবুকে দারুণ চলে, দুর্দান্ত চলে। এটা অ্যাকচুয়ালি বানিয়েছিলেন ডক্টর রবীন্দ্রন জিপমারের, উনি ফার্স্ট অ্যানিমাল সিমুলেশন তৈরি করেন আর কি। এবং আমরা তখন একটা কনফারেন্সে গেছিলাম 2011 সালে, 11-12 হবে এরকম, ওই কনফারেন্সেই ফার্স্ট এটা লঞ্চ হয়। এবং উনি তখন এটা ফ্রিতে সবাইকে, মানে যারা যারা অ্যাটেন্ড করেছিল ফার্মাকোলজি সোসাইটির সবাইকে ওনারা ডিস্ট্রিবিউট করেছিলেন। ইউ টেক দ্য সফটওয়্যার, কারণ প্রথম তখন লঞ্চ হলো, কেউ জানে না সফটওয়্যার কি, অ্যানিমাল এক্সপেরিমেন্ট যে সফটওয়্যারে করা যায় সেটাই সবাই দেখে নাক ছিটকাতো। তো অ্যানিমাল এক্সপেরিমেন্ট আবার কম্পিউটারে কি, এরকম একটা ব্যাপার ছিল তখন। বাট আজকে অ্যানিমাল এক্সপেরিমেন্টটা উঠেই গেল, প্রায় পুরোটাই কম্পিউটারে চলছে। বাট এট দ্যাট পয়েন্ট অফ ইনিশিয়ালাইজেশন এভরিবডি থট দ্যাট হাউ ইট ইজ পসিবল, so they distributed the software in free. That's how we got it, otherwise it's not unavailable in the market. Okay, so we got it in a very legal way, but right now it is illegal. Okay, হয়েছে? হ্যাঁ, ওটাই দেখিয়েছি। দেখ, এপিনেফ্রিন 0.1, এপিনেফ্রিন 3, দেন নরএপিনেফ্রিন 3, আইসোপ্রেনালিন 3, অ্যাসিটাইলকোলিন 5, হিস্টামিন 4 হলো। এইবার আয় পরেরটায়। এইবার আমরা ফিরে এলাম ওই চার্টে। ওকে, ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। তাহলে দেখ এগেইন আমরা কি, এটা কিসের চার্ট, আমরা কি বলবো? কপি অফ দ্য কাইমোগ্রাফিক ট্রেসিং অফ দ্য মিন আর্টেরিয়াল বিপি অফ অ্যানাস্থেটাইজড ক্যাট অর ডগ। ওকে, এটা প্রথম কথা বলবি। ওকে, হোয়াট ইজ দিস? এটা চার্ট, ওটা অ্যান্সার নয়। অনেকেই বলে পরীক্ষা কাইমোগ্রাফিক ট্রেসিং কি, আমি আসছি। ওকে, কাইমোগ্রাফিক ট্রেসিং জানি না এখানে আছে কিনা ডিপার্টমেন্টে, একটা এরকম রোলার হয়, রোলার। ওকে, একটা এরকম রোলার হয়, মানে যেমন ওই যে ভূমিকম্পে রিক্টার স্কেল দেখেছিস, হ্যাঁ, রোলার একটা কম্পন হলে ওই রোলারটা একটা দাগ কাটে, তাই তো। তো এটাও ওই একটা ভেসেলের সঙ্গে ওই আমরা একটা লাইন থাকে যেটা দিয়ে তুই কাইমোগ্রাফিক ট্রেসিংটাকে যোগ করে দিতে পারবি। এবার তুই একটা ইনজেকশন দিবি, একটা কন্ট্রাকশন হবে, ওই কন্ট্রাকশনটা ওই কাইমোগ্রাফ একটা রিডিং নেবে, দ্যাট ইজ দিস রিডিং। ওকে, তা অরিজিনাল কাইমোগ্রাফটা তো দেখছি না আমরা, তার একটা কপি নিয়ে নিচ্ছি, তাই বলছি কপি অফ কাইমোগ্রাফিক ট্রেসিং। ওকে, এটা তো অরিজিনাল কাইমোগ্রাফ নয়, কপি অফ ইট। সো কপি অফ দ্য কাইমোগ্রাফিক ট্রেসিং অফ মিন আর্টেরিয়াল বিপি অফ অ্যানাস্থেটাইজড ক্যাট অর ডগ। ওকে,
তাহলে দেখ এবার আমরা শুধু ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেলে আসছি। দেখ তাহলে এখানে আমরা এ আর বি দুটো ড্রাগ দেওয়া হয়েছে। ও আচ্ছা, এটা তো এটা না, দাঁড়া পরেরটা দেখাই, এটা কপি অফ কাইমোগ্রাফিক ট্রেসিং। দেখ তাহলে এটা এই অবধি আমরা এসেছিলাম, তাই না? এই অবধি আমরা এসেছিলাম তো। এটা তাহলে কি আবার বল, এটা কি হবে? অ্যাডেনালিন। এটা কি হবে এই ড্রাগটা? নর অ্যাডেনালিন। এবার তাহলে বল তাহলে এইটা কি হতে পারে? কি হতে পারে? আইসোপ্রেনালিন হতে পারে। আর কি হতে পারে? অ্যাসিটাইলকোলিন হতে পারে। আর কি হতে পারে? হিস্টামিন হতে পারে। তাহলে দেখ ঠিক বলছে কিনা। অ্যাসিটাইলকোলিন because it causes M3 receptor vascular endothelium, nitric oxide vasodilatation. Isoprenaline on the beta 1 action and then 2, no alpha action, C, and histamine, so mediated vasodilatation. তাহলে পারলি তো, হচ্ছে তো, তাই তো? তাহলে দেখ it is correct, your answer is all correct. It can be acetylcholine, it can be isoprenaline, it can be histamine. So there is fall in blood pressure. হলো, দিয়ে ব্লাড প্রেশারটা আবার নরমাল হলো। এবার দেখ এখানে আরেকটা ড্রাগ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছিস? এই যে হলো আবার একটা ফল। এটা কি? এইখানে যদি আমরা একটা কথা বলিস না, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা কি? আলফা ব্লকার। এইখানে আমরা একটা আলফা ব্লকার দেব। ওকে, আলফা ব্লকার যদি দেই ফেনক্সিবেনজামিন, তারপরে আমরা অ্যাড্রিনালিন দিলাম। অ্যাড্রিনালিন দিলে দেখ অ্যাড্রিনালিন এখানে কি হয়েছিল? রাইজ ইন বিপি, তাই তো? এখানে আলফা ব্লকার দেওয়ার পর কি হলো? ফল ইন বিপি। কেন? yes, because alpha is blocked, so only beta action, beta 2 mediated vasodilatation and fall in BP. So this is reversal না, অ্যাড্রিনালিন এর এফেক্টের ঠিক উল্টো এফেক্ট হলো। So this is called vasomotor reversal of Dell, first described by Sir Henry Dell in 1906. এটাই কোশ্চেন হবে, what is vasomotor reversal of Dell? এই জায়গাটা আঁক, ঠিক এইটুকু জায়গা আঁক, বা এইখান থেকেও আঁকতে পারিস। এই জায়গা পুরোটা আঁকলে তো খুব ভালো, এইটুকু আঁক, এইটুকু একে এটা লিখে নে। তাহলে কি ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল আমরা কিভাবে পাবো? আমরা একটা আলফা ব্লকার দেব, দেন তারপর অ্যাড্রিনালিন চার্জ করব, হলো? রিভার্স হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। আলফা ব্লকার, then we'll charge an adrenaline. It may be phenoxybenzamin, it may be phentolamine, any of your choice. Okay. So what is vasomotor reversal of Dell? Question এটাই হবে। Okay, what is vasomotor reversal of Dell? The alpha blocker, then adrenaline. ওটা উল্টো, ওটা বিটা ব্লকার যদি তুই দিস তাহলে উল্টে যাবে, শুধু আলফা অ্যাকশন থাকবে, ওটা আবার উল্টে হাই হয়ে যাবে বিপিটা। এটাই ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। গল্পটা হচ্ছে আলফা এন্ড বিটা রিসেপ্টর, ঠিক আছে? তার উপরই যত কিছু। ঘুরিয়ে দেবো? হ্যাঁ, তাহলে দেখ আমরা কিভাবে পাবো ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। আসছি আমি আবার প্রথম থেকে শুরু করি। এপিনেফ্রিন দেখ আমরা 0.3 মাইক্রোগ্রাম দিলাম, হাই রেসপন্স এলো। দেন আমরা এখানে দেখ ফেন্টোলামিন দিলাম। লিখে রাখ, এপিনেফ্রিন ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল কি করে শো করবি ক্যালে। প্রথমে ইনজেকশন এপিনেফ্রিন দেব 3 মাইক্রোগ্রাম পার কেজি, 3 মাইক্রোগ্রাম পার কেজি এপিনেফ্রিন ইনজেকশন দেব, হলো? রেসপন্স এলো। তারপরে কি আমরা ফেন্টোলামিন দিলাম 1000, ফেন্টোলামিন দিলাম 1000 দিলে দেখ আলফা ব্লকার। ওকে, দেন কি হলো? আবার ইনজেকশন এপিনেফ্রিন দিলাম 3 মাইক্রোগ্রাম, দিলে কি হলো? যে রেসপন্সটা উপরে ছিল উল্টে হয়ে গেল ভ্যাসোমোটর রিভার্সাল। সো দিস ইজ এক্সারসাইজ টু ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। তো কোশ্চেন করতেই পারে যে শো মি দা ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। ওকে, তবে জেনারেলি আমরা প্রথমে জিজ্ঞেস করি শো মি এফেক্ট অফ অ্যাড্রিনালিন, শো মি এফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন। এগুলো পারলে আমরা এই অবধি যাব। ইন জেনারেলি ইট ইজ আনএক্সপেক্টেড যে প্রথমেই তোকে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল জিজ্ঞেস করা হবে। প্রথমে আমরা অ্যাসিটাইলকোলিনের এফেক্ট দেখাও, অ্যাক্টোপিনের এফেক্ট দেখাও, ওকে, আইসোপ্রেনালিনের এফেক্ট দেখাও, এগুলোই মূলত জিজ্ঞেস করা হয় জেনারেলি। লাস্ট জেনে রাখ ট্যাকিফাইলাক্সিস। ওকে, ট্যাকিফাইলাক্সিস এফেড্রিন ইউ নো, ভেরি সিম্পল। সো দেখ এখানে 200 মাইক্রোগ্রাম দিচ্ছিস, দেখ এফেক্ট ক্রমশ কমছে,
তাই তো, এটাই তো ট্যাকিফাইলাক্সিস, র্যাপিড টলারেন্স, তাই তো। সো ট্যাকিফাইলাক্সিস হিসেবে দিয়ে যাচ্ছি 200 200 200 করে এফেড্রিন দিয়ে গেলেই ট্যাকিফাইলাক্সিস হয়ে যাবে। এটা আর বললাম না। এবার দেখ একটা সাম আপ করে দিয়েছি সবকটা চার্টের, এটাই লাস্ট। তাহলে দেখ এখানে আবার বলে যাচ্ছি, এপিনেফ্রিন 0.1 দিলাম, কি হবে? ফল ইন বিপি। কেন? কেন? বিটা অ্যাকশন। তারপর এপিনেফ্রিনের ডোজ বাড়ালাম, রাইজ ইন বিপি ফলোড বাই লিমিটেড টাইমের ফল, তাই তো। সো দেন কি দিলাম? নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিন দিলে বাড়লো কিন্তু ফল হলো না, বেস লাইনে এসেই ঘুরে যাবে, তাই তো। তারপর কি হলো? আইসোপেনালিন দিলে শুধু বিটা অ্যাকশন, তাহলে ফল হলো, তার সঙ্গে হার্ট রেটটা বাড়লো। তারপর কি হলো? অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন দিলে কি হবে? ফল হলো, হার্ট রেটও পড়লো। দেখ সবকটার থেকে কিন্তু অ্যাসিটাইলকোলিনের এফেক্টটা অনেক কম সময়ের, বিকজ ইট রিমেইনস ইন ভেরি লিমিটেড টাইম, তাই তো। র্যাপিড ডিস্ট্রাকশন হয় বা র্যাপিড মেটাবলিজম হয়, যাই হোক। তারপর কি দিলাম? হিস্টামিন দিলাম। হিস্টামিন দিলেও ফল হলো ডিউ টু হিজ H1 H2 GPCR, বাট দেয়ার ইজ রাইজ ইন হার্ট রেট ডিউ টু কম্পেনসেটরি অ্যাকশন। এখানে কি হলো? এফেড্রিনের এফেক্ট দিচ্ছি, দিস ইজ এ গ্রাফ অফ ট্যাকিফাইলাক্সিস হলো। এখানে কি হলো? ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। এপিনেফ্রিন দিলাম, বাড়লো। ফেন্টোলামিন দিলাম, আলফা ব্লকিং হলো। আবার এপিনেফ্রিন দিলাম, ভ্যাসোমোটর রিভার্সাল, এফেক্টটা রিভার্স হয়ে গেল। আর এটা কি? অ্যাসিটাইলকোলিন দিলাম, দেন অ্যাট্রোপেন দিলাম, দেন অ্যাসিটাইলকোলিন আরো হাই ডোজের দিলাম, সো দেয়ার উইল বি উল্টো এফেক্ট হবে অ্যাসিটাইলকোলিনের। দিস ইজ ডিউ টু নিকোটিনিক অ্যাকশন অফ দ্য অ্যাসিটাইলকোলিন। সো নিকোটিন, ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, effect of low dose, high dose and normal doses of acetylcholine, histamine, isopenalin and tachyphylaxis of ephedrine. This PPT took 5 to 6 times updation, then came to this level. ওকে, এমবিবিএস এর সময় একরকম বানিয়েছিলাম, এমডির সময় একরকম বানিয়েছিলাম, পড়াতে পড়াতে 2-3টে কলেজে একরকম বানিয়েছি, করতে 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 এই জায়গায় এসেছে। সো ইউ টেক দিস ওয়ান, দিস ইজ এ ভেরি নাইস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। অনেকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মধ্যে ঢোকানো আছে। ইটস এ বিউটিফুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই যে ডক্টর আর রবীন্দ্রন, এই যে ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, জিপমার, পন্ডিচেরি, ইনি এটা ডেভেলপ করেন। আচ্ছা, এখানে বলছে ক্লিক এ পিকচার টু স্টার্ট দ্য এক্সপেরিমেন্ট। আমরা ডগের উপর করি, যেটা দেখালাম। তাহলে দেখ প্রথমে আমরা এপিনেফ্রিন নিই। হ্যাঁ, দেখ এপিনেফ্রিন সিলেক্ট করলাম, হলো। এপিনেফ্রিনের দেখ লো ডোজ আমরা যদি দিই, লো ডোজ কত দিলাম? ধর দাঁড়া 0.1, এখানে লেখ 0.1, হলো। আসেনি, ওই যে 0.1 এসে গেল, এটা ব্যাক করলে চলে আসছে, হলো 0.1। আসার পর কি হলো? এইটাই যাবি, এইটাই, এই যে ইনজেকশন দিচ্ছিস তুই, ইনজেকশন দি, ওই দেখ বাইফেজিক রেসপন্স ইজ নট সিন। হয় এ কোর্স ছেড়ে দে, এটা বাদ দে। এই দেখ পড়ে গেল এপিনেফ্রিন লো ডোজ। কেন এটা হলো? বিটা 1 বিটা 2। এবার তুই দেখ একটুখানি ডোজ বাড়া, 3 করলাম, হলো। 3 দিলি, ওই দেখ, দেখলি এসে গেল রেসপন্স যেটা যেমন ছিল। এবার ধর তোরা এখানে দে নরএপিনেফ্রিনে যাই আমরা। এবার নরএপিনেফ্রিন 3 দিই, ওই দেখ নরএপিনেফ্রিনের রেসপন্স চলে এলো, দেখলি কি হচ্ছে তো। এইবার আমরা এখানে দিলাম আইসোপেনালিন, আইসোপেনালিনের দিলাম আমরা আইসোপেনালিন, এই দেখ আইসোপেনালিনের এফেক্ট এলো, ঠিক, ভেরি ইজি। এবার দেখ এখানে আমরা দিলাম অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিন 5, দেখ ডোজ অটোমেটিক পড়ে যাচ্ছে যেটা যেটা ছিল। এবার দিলাম অ্যাসিটাইলকোলিন, ওই দেখ অ্যাসিটাইলকোলিনের রেসপন্স চলে এলো, ক্লিয়ার। এবার আমরা দিলাম হচ্ছে হিস্টামিন, হিস্টামিন একটু বাড়িয়ে দিলাম, হিস্টামিন চল 4 দিলাম, দিলে দেখ হিস্টামিন, ওই দেখ হিস্টামিনের এফেক্ট চলে এলো, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে হয়ে গেল প্রথম কার্ভ। এবার দেখ এখান থেকে এক্সিট করে যাবি, রিটার্ন ব্যাক। আর শিওর ইউ, কারণ দেখ এটা পুরনো সফটওয়্যার তো একবারে নেবে না সবকটা, একবার রিটার্ন করে যেতে হবে। হয়ে গেল, আবার ঢোক, টিউটোরিয়ালে ঢুকলি, ধর টিউটোরিয়ালে যাবি, হলো। যদিও পরীক্ষার সময় থাকবো, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখ এখানে আমরা প্রথমে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল দেখাই। এপিনেফ্রিন দিলি তুই 3 দিলি,
দেখ এপিনেফ্রিনের রেসপন্স এলো। এবার কি দিলাম আমরা, দেখ এখান থেকে ফেন্টোলামিন সিলেক্ট কর, এই দেখ ফেন্টোলামিন হলো, ফেন্টোলামিন 1000, আলফা ব্লকার দিলি, এই যে আলফা ব্লকার দিলি হলো। এবার আবার দেখ এপিনেফ্রিন দে, আবার এপিনেফ্রিন দে, এপিনেফ্রিন ধর 3 দিলি, এই দেখ ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল চলে এলো। কি হলো তো? হ্যাঁ, এবার কারণগুলো এক্সপ্লেন করতে পারবি তো, এতক্ষণ আলোচনা হলো, ঠিক আছে। এবার দেখ নিকোটিন আবার ব্যাক করে বেরিয়ে যা। আচ্ছা দেখি নিউতে করলে কি আছে, নিউ নিউ তো হচ্ছে। এবার দেখ অ্যাসিটাইলকোলিন দিলি 5 দিলি, চল অ্যাসিটাইলকোলিন হলো। এবার হচ্ছে আমরা এখানে অ্যাট্রোপিন দেবো, অ্যাট্রোপিন দিলাম, অ্যাট্রোপিন দিলাম 1000, চল 1000 দিলাম অ্যাট্রোপিন। দেখ অ্যাট্রোপিনের এফেক্ট এলো, এলো তো? হ্যাঁ, এবার দেখ এখানে আমরা আবার অ্যাসিটাইলকোলিন দেবো, নিকোটিনিক অ্যাকশন এসে যাবে। অ্যাসিটাইলকোলিন দিলাম আবার 5 তো দিলে হবে না, বাড়াতে হবে, ধর 200 দিলাম। এবার দেখ এফেড্রিনের ট্যাকিফাইলাক্সিস দেখাচ্ছি, এফেড্রিন হলো 200 দে, এই দেখ রেসপন্স, আবার 200 দে, কমে গেল, টলারেন্স ডেভেলপ করছে, আবার 200 দিলি, টলারেন্স ডেভেলপ করছে, আবার 200 দিলি, টলারেন্স ডেভেলপ করছে। সো দিস ইজ ট্যাকিফাইলাক্সিস অফ এফেড্রিন। ক্লিয়ার?